এরকম আমার সাথে অনেকবার হয়েছে। ক্লাসে গিয়ে ছেলেদের প্রশ্ন করলাম, বলো তো নিউটনের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় গতিসূত্রের মধ্যে কে কোনটা পারবে? তো সবাই হাত তুলে বলল যে স্যার প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র পারবো না, তবে তৃতীয় গতিসূত্রটা বলতে পারবো। হ্যাঁ, আমি তখন হয়তো ওদেরকে নিউটনের গতিসূত্র ক্লাসটা নিইনি, ওরা বাড়িতে অল্প স্বল্প পড়ে যা বুঝেছে তার উপর বলছে। এবং যাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে নিউটনের তৃতীয় গতিসূত্রটাই বললো, তো ওরা দাঁড়িয়ে বললো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক বলেছে, কোনো অসুবিধা নেই। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রটা অত্যন্ত সোজা, সহজে মনে রাখা যায়। কি তাই তো? তোমাদেরও তো তাই মনে হয়? না, নিউটনের তৃতীয় গতিসূত্র যতটা সহজ মনে রাখা যায় বা বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়, ওর গভীরতা অনেক বেশি। তোমরা তো জানো যে সমুদ্রে যে জায়গাটা যত বেশি শান্ত হয় সেই জায়গাটা তত বেশি গভীর হয়। ঠিক তাই এই নিউটনের তৃতীয় গতিসূত্রের মধ্যে যে সমস্ত কনসেপ্ট আছে সেটা যদি না বুঝতে পারো, শুধুমাত্র নিউটনের তৃতীয় গতিসূত্রকে মুখস্থ করে রাখো, তাহলে তোমরা অনেক প্রশ্নেই এই নিউটনের তৃতীয় গতিসূত্রের গোলক ধাঁধায় হারিয়ে যাবে। যেমন ধরো একটা উদাহরণ বলছি, যে নিউটনের তৃতীয় গতিসূত্র বলে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হয়। সমান ও বিপরীতমুখী, ঠিক আছে, পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। কই, সবসময় তো করে না। একটা উদাহরণ বলছি, যে একটা ঘোড়ার গাড়ি, তো ঘোড়াটা গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে, তো ঘোড়া তার গাড়িটাকে ক্রিয়া প্রয়োগ করছে, গাড়ি ঘোড়াটাকে প্রতিক্রিয়া প্রয়োগ করছে, সমান ও বিপরীতমুখী। তাহলে ঘোড়া ওই ভারী গাড়িটাকে, ওর থেকেও ভারী গাড়িটাকে সামনের দিকে টেনে নিয়ে গেল কি করে? তো এখানে সমান সমান যদি হতো তো ক্যান্সেল আউট করে যাওয়া উচিত। গাড়িটা কেন ঘোড়াটাকে পেছন দিকে নিয়ে গেল না, ঘোড়াটাই নিয়ে গেল। তাহলে এখানে দেখো ক্যান্সেল আউট হলো না, সমান ও বিপরীতমুখী তাও হলো না। আবার দেখো আরেকটা ঘটনা বলছি, যে চেয়ারের উপর একটি ছেলে বসে আছে, সেই ছেলেটি চেয়ারটাকে হাতল ধরে টেনে ওঠানোর চেষ্টা করছে ওই বসে বসেই, কিন্তু চেয়ারটা উঠছে না। না চেয়ার উঠছে, না সে নিচে নামছে, এরকম তো করেও দেখেছো। কই, কেন এরকম হয়? নিউটনের তৃতীয় গতিসূত্র যদি হয় তাহলে তার ব্যাখ্যা অনুযায়ী ছেলেটা ক্রিয়া প্রয়োগ করছে চেয়ারটার ওপর দিকে, আর চেয়ারটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে নিচের দিকে, তো এখানে ক্যান্সেল আউট করে যায়। আশ্চর্য ঘটনা। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রে যে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলা আছে সেটা দেখছি কখনো ক্যান্সেল আউট করে যাচ্ছে, কখনো ক্যান্সেল আউট করছে না। আবার হালকা যেটা, সে ভারীটাকে টেনে নিয়ে যাচ্ছে। কি সব হচ্ছে? এই হচ্ছে গোলক ধাঁধা। এই নিউটনের গোলক ধাঁধা থেকে বেরোতে হলে শুধুমাত্র নিউটনের সূত্রটাকে মনে রাখলে হবে না, ওর কনসেপ্টটাকেই বুঝতে হবে। তাই পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। তাহলে চলো আজকে এই নিউটনের তৃতীয় গতিসূত্রের কনসেপ্টটা ভালো করে বুঝবো। তো তোমাদের বলবো তোমরা আজকের এই ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখবে, তাহলে পুরোপুরি বুঝতে পারবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য কয়েকদিনের জন্য আমি তোমাদের জন্য ক্লাস করতে পারিনি, তাই 3-4 দিন দেরি হয়ে গেল। তবে তোমাদের কাছে না আসতে পেরে আমারও খুব খারাপ লাগছিল, তাই যত কষ্ট হলেও এখনও পুরো সুস্থ হইনি, তোমাদের জন্য ক্লাসটা তৈরি করলাম। হয়তো রেগুলার বেসিসে মানে প্রতিদিন তোমাদেরকে হয়তো ক্লাস আমি দিতে পারবো না, 2-1 দিন দেরি হতে পারে, তো তোমরা সেটা একটু মেনে নিও। আর যদি পারি তাহলে আমার থেকে খুশি আর কেই হবে বলো? তাহলে চলো নিউটনের তৃতীয় গতিসূত্রের গভীরে ওর গোলক ধাঁধাকে সলভ করার চেষ্টা করি আজকে। প্রত্যেক ছাত্র বন্ধুকে তোমাদেরই ক্লাস টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখো যাতে প্রতিটি ক্লাস সবার আগে সময় মতন তোমাদের কাছে পৌঁছে যায়। এতদিনে তোমরা আমার ক্লাস থেকে জেনেছো যে 1687 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন দ্য প্রিন্সিপিয়া নামক গ্রন্থে তার 3টি সূত্রের কথা বলেন, যেখানে প্রথম গতিসূত্রে তিনি বলেছিলেন যে ফোর্স কি, তার বেসিক ধারণা বলেছিলেন। দ্বিতীয় গতিসূত্রে বললেন যে এই ফোর্সের পরিমাণ কত হয়, F = ma, এই সমীকরণটি বলেছিলেন। আর তৃতীয় গতিসূত্রে বললেন যে ফোর্স নেভার কামস ইন সিঙ্গেল, মানে ফোর্স কখনোই এককভাবে সৃষ্টি হতে পারে না, ফোর্স অলওয়েজ অকার্স ইন পেয়ার। এটা একটা ইম্পর্টেন্ট কথা, মানে যখনই একটি ফোর্স সৃষ্টি হবে তখনই আরেকটি ফোর্স অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই দুটো ফোর্সের একটিকে বলা হয় ক্রিয়া, অপরটিকে বলা হয় প্রতিক্রিয়া। যেমন ধরো তুমি একটি বাক্সকে ঠেলছো, তাহলে তুমি বাক্সের ওপর ক্রিয়া প্রয়োগ করছো, ঠিক সেই সময় বাক্সটি তোমার ওপর প্রতিক্রিয়া প্রয়োগ করবে। যেমন ধরো তুমি সিঁড়ি ধরে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছো,
তো সিঁড়িতে ওঠার সময় তুমি সিঁড়ির ওপর নিচের দিকে বল প্রয়োগ করছো এবং সিঁড়িও তোমাকে ঘুরিয়ে ওপর দিকে ওঠার জন্য বল প্রয়োগ। তাহলে এই তার মানে ইউ ক্যানট টাচড এ বডি উইদাউট বিং টাচড, মানে তুমি একটি বস্তুকে স্পর্শ করলে আর সেই বস্তুটা তোমাকে স্পর্শ করলো না, এরকম তো হতে পারে না। তার মানে দুটি ফোর্স সব সময় একই সাথে সৃষ্টি হয়। তো এবার এই ফোর্সকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখি। ধরলাম এটা একটা বাক্স, এই বাক্সটাকে ঠেলার চেষ্টা করছে একটি লোক, সেই লোকটি বাক্সটিকে সামনের দিকে ঠেলার চেষ্টা করছে। তো বাক্সটির ওপর ধরলাম ওই লোকটি এফ বল প্রয়োগ করলো। তাহলে এটা যদি আমি ক্রিয়া বলি বা অ্যাকশন বলা যেতে পারে, তাহলে বাক্সটিও রিয়াকশন বা প্রতিক্রিয়া প্রয়োগ করবে এবং তার মান এই ফোর্সের সঙ্গেই সমান হবে, তাই এফই লিখলাম। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া বা রিয়াকশন। তাহলে একই সময়ে এই রিয়াকশন এবং অ্যাকশন সৃষ্টি হয়েছে। এরকম কিন্তু কখনোই হতে পারে না যে এই লোকটি বাক্সটির ওপর বল প্রয়োগ করলো, মানে অ্যাকশন করলো, এবার বাক্সটি ভেবে দেখলো যে আচ্ছা অ্যাকশন করছে, আচ্ছা একটু পরে রিয়াকশন করব। এটা কিন্তু কখনোই হয় না। মানে যখনই অ্যাকশন হবে ঠিক তখনই রিয়াকশন স্টার্ট হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম। তাই বলা যেতে পারে যে রিয়াকশন অ্যান্ড অ্যাকশন, যেটাকে আমরা বললাম ফোর্স পেয়ার, always works simultaneously, মানে যুগপৎ। এটাকে বাংলায় বলা হয় যুগপৎ প্রক্রিয়া বা এটাকে সিনক্রোনাসও বলে। তো তোমরা সিনক্রোনাস কথাটা হয়তো শুনেছো, কম্পিউটারে দেখবে যে ইন্টারনেটের সঙ্গে কম্পিউটারকে সিনক্রোনাস করতে বলে, মানে ইন্টারনেটে যে টাইমটা শো করছে তোমার কম্পিউটারটাও ঠিক সেই সময় সেই টাইমই শো করছে। যখনই কম্পিউটার অন করো সঙ্গে সঙ্গে দেখবে সেই টাইমটা ইন্টারনেটের টাইমের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এটাকে বলা হয় সিনক্রোনাস, মানে অ্যাট দ্য সেম টাইম। এবং ফোর্স অর্থাৎ রিয়াকশন অ্যাকশন পেয়ার বা ফোর্স পেয়ার এরাও কিন্তু সিনক্রোনাস হয়। যেই অ্যাকশন স্টার্ট হয় সঙ্গে সঙ্গে রিয়াকশানও স্টার্ট হয়ে যায়। এবং ফোর্সটাকে যেহেতু একটি ভেক্টর রাশি বলে আমরা জানি, তো এটাকে লেখার প্রসিডিওর কি দেখি। এই ফোর্সটা ধরলাম যেটা এই লোক এই বাক্সটার ওপর প্রয়োগ করছে, তাদের নাম বললাম, লোকটির নাম এ, বাক্সটির নাম বি। এখন এই ফোর্সটিকে লেখা হবে ফোর্স অন বি বাই এ, যেটাকে আমরা বললাম অ্যাকশন। একে লেখার প্রসিডিওর হচ্ছে প্রথমে বিটাকে লিখবো, তারপর এটাকে লিখবো। এর মানে কি বললাম, ফোর্স অন বি বাই এ। এখন বললাম এটি ভেক্টর রাশি, তাহলে মাথায় তীর চিহ্ন দেবো। ঠিক একই রকমভাবে যদি আমি এই বি এর জন্য এ এর ওপর বল কি সেটাকে লিখি, তাহলে এই দুটো তো বললাম সমান, তাই লিখতে পারি ফোর্স অন এ বাই বি। তাই এটাকে আগে লিখলাম, বিটাকে পরে লিখলাম এবং মাথায় তীর চিহ্ন দিলাম। তাহলে এটাই হচ্ছে রিয়াকশন, এটা হচ্ছে ফোর্স অন এ বাই বি এবং এটার সামনে নেগেটিভ চিহ্ন দিলাম। কেন? কারণ ফোর্স তো আমি বললাম ভেক্টর রাশি, আর ভেক্টর হওয়ার জন্য কি এদের একটা নির্দিষ্ট দিক আছে। তাই এর দিকটা মানে ফোর্স অন বি বাই এ, সেটা যদি এদিকে হয় তার উল্টো দিকে হচ্ছে ফোর্স অন এ বাই বি, তার জন্য নেগেটিভ সাইন দিলাম। কিন্তু এরা মানে সমান, তাই সমান চিহ্ন দিলাম। তাই ভেক্টরিক্যালি রিয়াকশন অ্যাকশনকে লেখার প্রসিডিওর হচ্ছে এরকমভাবে। তো তোমরা এটা খেয়াল রেখো, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তাহলে এই দুটো ধারণা থেকে আমরা জানতে পারলাম যে ফোর্স কখনো সিঙ্গেল সৃষ্টি হতে পারে না। ফোর্স সবসময় পেয়ারে সৃষ্টি হয় এবং তার একটা হয় অ্যাকশন, অপরটা হয় রিয়াকশন। অ্যাকশন যেদিকে ক্রিয়া করে, রিয়াকশন তার অপোজিট দিকে ক্রিয়া করে, মানে সমান হয় বা ডিরেকশন অপোজিট হয় এবং একই সময়ে সৃষ্টি হয়। তাহলে এগুলো হচ্ছে বেসিক ধারণা, এগুলো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকেও আমরা জানতে পারি। এবার হচ্ছে গোলক ধাঁধা, যেটার কথা বলছিলাম। গোলক ধাঁধা কি, যে এ আর বি তারা পরস্পরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো এ গতিশীল হয়, বি গতিশীল হলো না। এরকম কেন হলো? দুজনই দুজনকে বল প্রয়োগ করছে সমান, তাহলে একজন কেন গতিশীল হবে, অন্যজন কেন হবে না? তো সেই ব্যাপারটা সম্পর্কে জানবো। তো উদাহরণস্বরূপ আমি একটি ঘটনা বলছি। একটি ছেলে, সে মাটির ওপর দাঁড়িয়ে রয়েছে, এরপর তার হাতে একটি বল আছে। সেই ক্রিকেট বলটিকে করলো কি না, সে সামনের দিকে ছুড়ে দিল কোনো একটা বেগে।
তো এখন সে ক্রিকেট বলটিকে যখন ছুড়লো, তাহলে হাত দিয়ে ছোড়ার সময় সে বলটির ওপর একটি ক্রিয়া প্রয়োগ করলো, তাহলে বলও ঘুরিয়ে ছেলেটির ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যা মানে সমান হবে, বিপরীতমুখী হবে। তাহলে বলটি কেন সামনের দিকে এগোলো, ছেলেটি কেন পেছন দিকে সরলো না? এরকম হওয়ার কারণ হচ্ছে যে এই ছেলেটির ভর বলটির তুলনায় অনেক বেশি, এবং ধরে নেওয়া যেতে পারে যে ছেলেটি মাটির সাথে স্থির অবস্থায় আছে। তাহলে যেহেতু ছেলেটির ভর অনেক বেশি বলটির তুলনায়, তাই এর ত্বরণ বলের ত্বরণের তুলনায় অনেক কম হবে, সে জায়গায় বলের ত্বরণ অনেক বেশি হবে। তাই ছেলের রেসপেক্টে এই বলটিকে অনেক বেশি গতিশীল নিয়ে এগিয়ে যেতে দেখবে, কিন্তু ছেলেটির যেন মনে হচ্ছে কোনো গতির সৃষ্টিই হবে না। তো এটা বোঝানোর জন্য আমি একটু আগেই শেখা যে ফর্মুলা তার থেকে দেখার চেষ্টা করি। তো আমরা ধরলাম যে ফোর্সটা আমি একটা দেখাচ্ছি, যে বলের ওপর ছেলেটি যে বল প্রয়োগ করলো সেটাকে বলছি ফোর্স অন বল বাই দ্যাট ম্যান ইজ FBM, এবং বল যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করলো যা এর বিপরীত দিকে, সেটা হচ্ছে ফোর্স অন ম্যান বাই বল, সেটা এটা। তো আমি লিখলাম ভেক্টরিক্যালি, যেটা একটু আগেই শিখেছি, ফোর্স অন বল বাই ম্যান ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ফোর্স অন ম্যান বাই বল। এখন এই ছেলেটির ভর ধরলাম ক্যাপিটাল M, আর এই বলটির ভর ধরলাম স্মল m। এখন আমরা দেখতেই পাচ্ছি যে স্মল m ইজ মাচ লেস দ্যান ক্যাপিটাল M, অর্থাৎ লোকটির ভরের তুলনায় এই ছোট্ট ক্ষুদ্র বলটির ভর অত্যন্ত ক্ষুদ্র। এই নিউটনের তৃতীয় গতিসূত্রের মধ্যে এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করব। কিরকম? আমরা অলরেডি নিউটনের দ্বিতীয় গতিসূত্র শিখে নিয়েছি। সেখানে আমরা শিখেছি কি, যে বল ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়, মানে ভর ইন্টু ত্বরণ হয়। তাহলে এখানে এই যে ফোর্সটা, এটা হচ্ছে ফোর্স অন বল বাই ম্যান, মানে এই বলটির ওপর মানুষটি দ্বারা প্রযুক্ত বল। তাহলে এখানে ত্বরণ বা ভর যদি লিখি, তাহলে কার জন্য লিখবো? মাস অফ বল, অ্যাক্সিলারেশন অফ বল, কারণ এই ফোর্সটা হচ্ছে মানুষ দ্বারা বলটির ওপর, তাহলে বলের ত্বরণের কথাই তো হবে। ঠিক একই রকমভাবে ফোর্স অন ম্যান বাই বল, তার মানে বল দ্বারা মানুষটির ওপর প্রযুক্ত বল, তাহলে এখানে ভর আর ত্বরণ লিখবো এই মানুষটির, তাহলে মাস অফ ম্যান, অ্যাক্সিলারেশন অফ ম্যান। এখন এই সমীকরণটায় পরিণত হলো, এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে অ্যাপ্লাই করার পরে পেলাম। এখন এখানে জানি যে এই যে মানুষের ভর, সেটা তো আমি ক্যাপিটাল M বলেছি, সেটা অনেক বেশি এই বলের ভরের তুলনায়, সেটাকে আমি স্মল m বলেছি। তাহলে এই দুটো ওভারঅলই সমান, কিন্তু অ্যাক্সিলারেশনের মধ্যে পার্থক্য হয়ে যাবে, কারণ ভরের মধ্যে পার্থক্য আছে। এখন উদাহরণের সাহায্যে বোঝার জন্য আমি ধরলাম এটার ভ্যালু 6 নিউটন ধরে নাও, এমনি ক্যালকুলেশন করার জন্য। তো 6 এটাও হবে। তো এই 6টাকে আমরা লিখতে পারি 6 × 1, যেখানে এই ক্রিকেট বলটার ভর হচ্ছে 6 এবং তার অ্যাক্সিলারেশন হচ্ছে 1। এবার ছেলেটির ভর তো অনেক বেশি এর তুলনায়, বলের তুলনায়, তো আমি সেটাকে ধরলাম 6000। তাহলে এই অ্যান্সারটা কি 6 হতে গেলে তাহলে অ্যাক্সিলারেশনকে কত হতে হবে? বুঝতেই পাচ্ছি, এটাকে 1/1000 হতে হবে, তবে গিয়ে এদের গুণ করলে অ্যান্সারটা 6-এ পরিণত হবে। তার মানে বুঝতে পাচ্ছি যে ভর যদি অনেক বেড়ে যায়, সঙ্গে সঙ্গে ত্বরণ অত্যন্ত ক্ষুদ্র হয়ে যায়। তার জন্যই যেহেতু ছেলেটির ভর ক্রিকেট বলের ভরের তুলনায় অনেক বেশি, তাই ছেলেটির ত্বরণ ওই বলের ত্বরণের তুলনায় অনেক কম। এই কারণেই এখানে ক্রিকেট বলটিকে সামনের দিকে এগিয়ে যেতে দেখলেও ছেলেটিকে কিন্তু পেছাতে তুমি দেখবে না। তাই তোমার মনে হবে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও বলটি এগিয়ে গেল, ছেলেটি এগোলো না। ঠিক একই রকম কারণে পৃথিবী যখন আমাদের ওপর বল প্রয়োগ করে কেন্দ্রের দিকে, যেটাকে আমরা জানি মহাকর্ষ বল বলে বা অভিকর্ষ বল বলে, তো সেই বলের প্রভাবে আমরাই সবসময় পৃথিবীর দিকে এগিয়ে যাই। কিন্তু একই সময় আমরাও কিন্তু প্রতিক্রিয়া বল প্রয়োগ করি পৃথিবীর ওপর, অর্থাৎ পৃথিবীকে আমাদের দিকে টানি, পৃথিবী কিন্তু আমাদের দিকে আসে না। তার কারণ আমাদের তুলনায় পৃথিবীর ভর অনেক 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 গুণ বেশি, তার জন্য আমাদের ত্বরণ অনেক বেশি হয়, পৃথিবীর ত্বরণ নগণ্য বা শূন্য হয়। ঠিক এটাই হচ্ছে এই নিউটনের তৃতীয় গতিসূত্রের একটা গোলকধাঁধা। চলো আরেকটা গোলকধাঁধা জানি। আমরা দেখেছি যে দুটি বস্তু পরস্পরকে বল প্রয়োগ করছে, কিন্তু কেউ কোনো দিকে এগোচ্ছে না। যেমন উদাহরণটা বলছিলাম, চেয়ারের ওপর বসে তুমি বল প্রয়োগ করছো, না চেয়ার কোনো দিকে যাচ্ছে না তুমি কোনো দিকে যাচ্ছ। তাহলে এখানে বুঝি ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া তো বিপরীতমুখী হয়, আবার সমানও হয়।
তাহলে একটু আগের উদাহরণে দেখলাম যে একটি ছেলে বলটিকে ছুঁড়ল, এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া ছিল, কিন্তু একটি বস্তু এগিয়ে ছিল আর একটি বস্তু স্থির ছিল। তাহলে কোনটা সত্যি? কি ক্রিয়া প্রতিক্রিয়া ক্যান্সেল আউট কখনো কখনো করে আর কখনো করে না? এটা কোন কি ব্যাপার? না, ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে এবং তাই তাদের ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি একটা উদাহরণ দেখাচ্ছি, যে ধরলাম এটা একটা পাথর, বিশাল বড় পাথর, এবং সেই পাথরটাকে মাটির ওপর রাখা আছে এবং একটি লোক সে পাথরটিকে ঠেলার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি যে সে চাইলেও পাথরটিকে ঠেলে সরাতে পারবে না, কিন্তু সে তো বল প্রয়োগ করছে। ধরলাম লোকটি পাথরের ওপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ফোর্স অন স্টোন বাই ম্যান, এবং ঘুরিয়ে এই প্রতিক্রিয়া বলটি কাজ করছে, সেটি হচ্ছে ফোর্স অন ম্যান বাই স্টোন। এরা সমান ও বিপরীতমুখী সব আমরা জানি। এখন দেখতে পাচ্ছি যে কেউ কোনো দিকে মুভ করছে না, না লোকটি পেছন দিকে সরছে, না স্টোনটি সামনের দিকে এগোচ্ছে। তাহলে এই ঘটনায় দেখে মনে হতে পারে যে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ক্যান্সেল করছে, কিন্তু আসলে নয়। কারণ আমি একটু আগেই বললাম যে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে। এখন এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের দেখার ধরনটাকে পরিবর্তন করতে হবে। দেখার ধরন বলতে কি, আমরা এখানে দুটো বস্তুকেই দেখছি, কিন্তু আমাদের এই দেখার প্রসিডিওরটাকে চেঞ্জ করে যে কোনো একটি বস্তুকে দেখতে হবে। মানে আমাদের সিস্টেম অফ ইন্টারেস্ট, মানে যে বিষয়টির গতি নিয়ে আমরা ভাবতে চাইছি তাকে পর্যবেক্ষণ করতে হবে। যেমন ধরলাম আমি এই লোকটির গতি নিয়ে ভাবছি, তাহলে লোক হচ্ছে এখানে আমাদের সিস্টেম অফ ইন্টারেস্ট। এটাকে আবার ফ্রি বডি ডায়াগ্রামও বলে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যখন কোনো বস্তুর গতি নিয়ে হিসাব করা হয়, এবার বস্তুর ওপর হয়তো একাধিক বল কাজ করছে, এবার ওই ঘটনায় বস্তুও হয়তো অন্য কোনো বল কারোর ওপর প্রয়োগ করছে। তো এখানে যেহেতু আমরা বস্তুটির গতি নিয়ে পর্যবেক্ষণ করছি, তাই শুধুমাত্র বস্তুটিকে আঁকবো এবং বস্তুটির ওপর কি কি বল কাজ করছে সেগুলো আঁকবো। বস্তুটি কাকে কি বল প্রয়োগ করছে তা কিন্তু আঁকবো না। যেমন ধরো যে এখানে এই লোকটি হচ্ছে আমাদের সিস্টেম অফ ইন্টারেস্ট এবং এর ফ্রি বডি ডায়াগ্রাম আমি আঁকার চেষ্টা করছি, তাহলে শুধুমাত্র আমি লোকটিকে আঁকছি, একদম একই রকমভাবে আঁকার চেষ্টা করলাম। এখন লোকটি হয়তো অন্য কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করছে এবং দেখতেও পাচ্ছি যে স্টোনের ওপর বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে এটা। আমরা কিন্তু একে আঁকবো না, আমরা আঁকবো হচ্ছে যে এই লোকটির ওপর কি বল কাজ করছে। তাহলে লোকটির ওপর যে বল কাজ করছে সেটা হচ্ছে ফোর্স অন ম্যান বাই স্টোন, এবং সেটা কোন দিকে? এই দিকে। তাহলে লোকটির ওপর একটি বলই কাজ করছে, দুটো বল কাজ করছে না। এখন তাহলে তাও লোকটি কেন সরছে না? তার কারণ লোকটি মাটির ওপর দাঁড়িয়ে আছে এবং মাটিতে এই পায়ের পাতার ওপর একটি ঘর্ষণ বল ওর ওপর কাজ করছে, যেটা সামনের দিকে, এবং সেই ঘর্ষণ বল যাকে বলা হয় ফ্রিকশন, এই ফ্রিকশনটা যদি এই FMS এর সঙ্গে সমান ও বিপরীতমুখী হয় তাহলে লোকটি স্থির অবস্থায় থাকবে। তাহলে দেখো এখানে সমান ও বিপরীতমুখী কোন দুটো বল হলো? এই দুটো বল নয় কিন্তু, যেটাকে আমরা ভেবেছিলাম ক্রিয়া আর প্রতিক্রিয়া, এটা আমরা জানি অ্যাকশন, এটা রিয়াকশন। তাই আমরা ভেবেছিলাম এরা বুঝি সমান ও বিপরীতমুখী হওয়ার জন্য এরা ক্যান্সেল আউট করছে, আসলে কিন্তু তা নয়। এখানে এই ফোর্সটাকে ক্যান্সেল আউট করছে ফ্রিকশনাল ফোর্স। এরকম তো হতে পারে যে লোকটি এই বলটা প্রয়োগ করার সময় একটা রোলার স্কেটিংয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি হবে? তাহলে ফোর্স তো একই দিত, তাহলে এইখানে যে পাথরটার ওপর বল প্রয়োগ করতো যা FSM, পাথরটাও ঘুরিয়ে ওর ওপর একই বল প্রয়োগ করতো, তাহলে এই বলটা একই থাকতো লোকটার ওপর। কিন্তু তখন যেহেতু ও রোলারের ওপর আছে দাঁড়িয়ে, তার ফলে এর সামনের দিকে যে ফ্রিকশন ফোর্সটা, যেটা একটু আগে অনেক বেশি ছিল, সেটা অত্যন্ত কম হয়ে ভ্যানিশ হয়ে যাবে, এবং ভ্যানিশ হয়ে যাওয়ার ফলে কি হবে না, এই ফোর্সটা বেশি থাকবে, ফলে লোকটি পেছন দিকে গতিশীল হওয়া শুরু হবে, মানে মুভ করে যাবে।
তাহলে এক্ষেত্রে মুভ করলো, কিন্তু যদি এই রোলারটা যদি না থাকে তাহলে মুভ করছে না। তার কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলটা এই বলটাকে ডিমিনিশ করে দিচ্ছে বা ভ্যানিশ করে দিচ্ছে। তাহলে এই কারণে বস্তু দুটি স্থির থাকতে পারে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এটা কিন্তু রিয়াকশন আর অ্যাকশন ফোর্সের ইকুয়াল অপোজিটের জন্য নয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ গোলক ধাঁধা। এবার এই স্টোনটাকে নিয়ে ভেবে দেখো। তাহলে আমাদের এখন সিস্টেম অফ ইন্টারেস্ট হচ্ছে এই স্টোন। তাহলে এই স্টোনের ওপর কি কি ফোর্স কাজ করছে সেটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দি স্টোন। ফ্রি বডি ডায়াগ্রাম অফ স্টোন। তাহলে এর ওপর ফোর্স কাজ করছে ফোর্স অন স্টোন বাই ম্যান। এখন ও মাটির ওপর আছে বসে, তো মাটি ওকে ঠিক একই রকমভাবে প্রচুর ঘর্ষণ বল প্রয়োগ করছে এবং সেই ঘর্ষণ বল প্রয়োগ করার জন্য এই স্টোনটা একই জায়গায় স্থির আছে। তার মানে এই ফোর্স আর এই ফ্রিকশন ফোর্স সমান ও বিপরীতমুখী হয় এবং তার জন্য স্টোনটা স্ট্যাটিক থাকে। এবার ধরো এই স্টোনটাকেও যদি একই রকমভাবে একটা রোলারের ওপর রাখা হয় যার অনেক চাকা, তাহলে কি হবে? এই ফ্রিকশনটা অত্যন্ত কমে যাবে এবং তার ফলে কি হবে? এত ভারী স্টোনকেও অনায়াসে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে। তাহলে ওর মুভমেন্ট হয়ে যাবে সামনের দিকে, কারণ ফোর্সটা তো একই আছে বাট ফ্রিকশনটা কমে গেছে। তাহলে এই ঘটনাগুলো থেকে তোমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের গোলক ধাঁধার সম্পূর্ণভাবে রহস্যভেদ করলে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি বলেছিল একবার জেনে নিই। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে, এরা মানে সমান হয়, দিকে বিপরীতমুখী হয়। টু এভরি অ্যাকশন there is an equal and opposite reaction and they always directed to the contrary part. তাহলে এই নিউটনের তৃতীয় গতিসূত্রের যে উদাহরণগুলো বইতে লেখা আছে বা যেগুলো সাধারণত এসে থাকে, যেমন বন্দুক থেকে গুলি বেরোনোর সময় বন্দুকটা পিছন দিকে চলে আসে, রিকয়েল অফ দ্য গান। যখন বন্দুক থেকে গুলিটা সামনের দিকে বেরোয় সেক্ষেত্রে বন্দুকটি গুলিটার ওপর যে ক্রিয়া প্রয়োগ করলো তার জন্য গুলিটা সামনের দিকে এগোলো। এখন গুলিটা অত্যন্ত হালকা বন্দুকের তুলনায়, তাই গুলিটা অনেক বেশি ত্বরণ নিয়ে সামনের দিকে এগোয়, আর বন্দুকটা অনেক ভারী হওয়ায় এবং প্রতিক্রিয়া বলের জন্য রিকয়েল হয়ে পেছন দিকে চলে আসে। তাই বন্দুক ফায়ারের সময় বন্দুকটাকে ঘাড়ে ঠিক মতন না রেখে যদি প্র্যাকটিস না করে চালানো হয় তাহলে ঘাড়ের কলার বোন ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। ঠিক একই রকমভাবে কোনো নৌকা যখন পাড়ে এসে দাঁড়ায় এবং নৌকা থেকে কোনো ব্যক্তি বা প্যাসেঞ্জার যখন নেমে যাওয়ার চেষ্টা করে তখন নৌকাটা পেছন দিকে চলে যায়। কেন হয়? কারণ লোকটি যে ক্রিয়া বল প্রয়োগ করে ওই নৌকার ওপর, তার ফলে নৌকা ওই লোকটির ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং প্রতিক্রিয়া বলের জন্য লোকটি পাড়ের দিকে সামনে চলে যেতে পারে এবং নৌকাটি পেছন দিকে সরে যায়। ঠিক একই রকমভাবে রকেট সামনের দিকে এগিয়ে যায়। কিরকম? যে রকেট যখন এগোয়, রকেটের পেছনে থাকা ফুয়েল কম্বাশনের ফলে যে গ্যাস তৈরি হয় সেটা প্রচণ্ড দ্রুত বেগে রকেটের পেছন দিক থেকে বাইরে বেরিয়ে চলে আসে এবং এটার ফলে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হয় সেই প্রতিক্রিয়া বলে রকেট সামনের দিকে প্রচণ্ড বেগে এগিয়ে যেতে থাকে। ঠিক একই রকমভাবে আরেকটি উদাহরণ হলো পাখির উড়ে যাওয়া। পাখি ডানার সাহায্যে বাতাসের ওপর নিচের দিকে বল প্রয়োগ করে এবং তার ফলে প্রতিক্রিয়া বল প্রয়োগ হয় ওর ওপর এবং সে সামনের দিকে বা ওপর দিকে উড়ে যেতে পারে। তাহলে এই সমস্ত উদাহরণগুলো তোমাদের বইতে দেওয়া আছে। তারপরেও আমি একটা স্পেশাল উদাহরণ তোমাদের বলছি যে মানুষ কিভাবে হাঁটে। তো মানুষ যখন হাঁটার চেষ্টা করে তখন পা দিয়ে একটা কোনাকুনিভাবে মাটির ওপর বল প্রয়োগ করে। ঠিক সঙ্গে সঙ্গে একটি প্রতিক্রিয়া বল মাটি তার উপর প্রয়োগ করে। সেই প্রতিক্রিয়া বলটিকে যদি দুটো উপাংশে ভাঙা হয় তাহলে একটা উলম্ব উপাংশ হয় আর আরেকটা আনুভূমিক উপাংশ হয়। এই উলম্ব উপাংশ, যেটাকে আমি এন বলেছি, সেই উলম্ব উপাংশটাকে প্রতিমিত করার জন্য মানে ভ্যানিশ করার জন্য লোকটার ওজনই যথেষ্ট। কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে বলটা দেখতে পেলাম, যে উপাংশটা পেলাম, সেই বলটার পেছন দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে এই সামনের দিকে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের উপাংশ ওই লোকটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। অবশ্যই এর সঙ্গে ওই ঘর্ষণ বলটাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু বল প্রয়োগ করলেও লোকটি পেছন দিকে পা স্লিপ খেয়ে যেত এবং ঘর্ষণ বল আছে বলেই লোকটি সামনের দিকে এগোতে পারছে। তাহলে এই হয়ে গেল নিউটনের থার্ড লয়ের কমপ্লিট এক্সপ্লেনেশন। তো তোমরা আজকে এই পুরো ক্লাসটা দেখলে এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ।